আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে আমাদের ভর্তির যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আহ, অনুকূলে আমাদের এই ভর্তি কার্যক্রমটি যেভাবে পরিচালিত হবে বা যেভাবে সম্পন্ন হবে সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি তবে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি এখানে বিস্তারিত একেবারে আমাদের যে ভর্তি যে নীতিমালাটি প্রকাশিত হয়েছে শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে একেবারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অবশ্যই ভালো মতো দেখার চেষ্টা করব। আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন। আর আমার সেই সকল শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যারা ইতিমধ্যেই এসএসসি পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তির মুখে বসে আছো, তোমরা অবশ্যই আমার এই সেশনটি দেখবে। আমি আশা করছি আমরা এখানে সকলেই আমরা এই যে ভর্তির যে নীতিমালা বা ভর্তির যে বিজ্ঞপ্তি আমরা এখানে সম্পূর্ণ অংশ আমরা দেখবো। এখানে আমাদের 24/7/2025 তারিখে আমাদের প্রোগ্রামটি আমরা পেয়েছি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে। প্রোগ্রামটি করা হয়েছে 2025-2026 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 এবং উক্ত নীতিমালার নীতি 6 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশ প্রসঙ্গ। উপর্যুক্ত বিষয় আহ, ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত 1 নং স্মারকে জারিকৃত একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 অনুসরণ করতে হবে। উল্লেখ্য, বর্ণিত নীতিমালার নীতি 6 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল এর সঙ্গে প্রকাশ করা হয়। প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির, সভাপতি, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, কর্তৃক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি বা এই প্রজ্ঞাপনটি আমরা বিস্তারিত দেখার চেষ্টা করছি। একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এখানে এখানে সংজ্ঞায় বলা হয়েছে এই নীতিমালায় বোর্ড সরকার কর্তৃক আইন দ্বারা স্বীকৃত কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বোঝাবে। কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান দেশের কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের স্তরে পাঠদানের জন্য অনুমতিপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে। আচ্ছা, বিভাগ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমতিপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এবং সঙ্গীত বিভাগকে বোঝাবে। আচ্ছা, নির্ধারিত ফর্ম ভর্তির জন্য অনলাইন প্ল্যাটফর্মে নির্ধারিত আবেদন ফর্ম বোঝাবে। শিক্ষার্থী বা প্রার্থী উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি ইচ্ছুক ছাত্র ও ছাত্রী উভয়কে বোঝাবে। দপ্তর সংস্থা বাংলাদেশ সরি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 28 দপ্তর বা সংস্থাকে বোঝাবে। বিশেষ চাহিদা সম্পন্ন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী কার্ডধারী উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বোঝাবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আইন দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত কমিটিকে বোঝাবে। ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন এটা আমাদের কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই ভর্তির যোগ্যতা এবং বিভাগ নির্বাচনটা আমরা কিন্তু খুবই কেয়ারফুলি আমরা করার চেষ্টা করবো। এখানে বলছে যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী 2 সালে, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিক, এখানে কিন্তু ধারাবাহিক থাকবে, পূর্ববর্তী 2 সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানগুলি সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
অর্থাৎ কোন শিক্ষার্থী যদি, যেমন 25-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে যাচ্ছে, এদের ক্ষেত্রে যারা 2025 সালে পাশ করবে, তারাও এখানে ভর্তির জন্য বিবেচিত হবে। যারা যারা 24 সালে যারা পাশ করবে, তারাও এখানে ভর্তির জন্য বিবেচিত হবে। এবং যারা 23 সালে পাশ করবে, তারাও ভর্তির জন্য বিবেচিত হবে। অর্থাৎ 23, 24, 25 এই 3টি সালের শিক্ষার্থী এই ভর্তির জন্য বিবেচিত হবে। এবং এখানে যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানগুলি সাপেক্ষে কোন কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। আচ্ছা, বিদেশি কোনো বোর্ড বা কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর উপনীত 2.1 এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। অর্থাৎ এই যেখানে 2.1 যা বলছে এই অনুসারে বিবেচিত হবে। ওকে। এরপরে বলছে ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ এটাও। বলছে যে ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে। আচ্ছা, বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এর যে কোনো একটি, অর্থাৎ বিজ্ঞান বিভাগে যে শিক্ষার্থী পাশ করেছে সেই শিক্ষার্থী বিজ্ঞানেও ভর্তি হতে পারবে, মানবিক শাখায় ভর্তি হতে পারবে, আবার ব্যবসায় শিক্ষা শাখায়ও ভর্তি হতে পারবে। ওকে। এবার মানবিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এর যে কোনো একটি, এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের যে কোনো একটি। দ্যাট মিনস মানবিক বিভাগ থেকে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তারা অবশ্যই মানবিক এবং ব্যবসায় শিক্ষা দুই বিভাগেই তারা ভর্তি হওয়ার যোগ্য। তাদের এই দুই বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগে তারা ভর্তি হতে পারবে। আবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, ব্যবসায় শিক্ষা তো মানবিকের যে কোনো একটি বিভাগে ভর্তি হতে পারত। আবার যে কোনো বিভাগ অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলাম শিক্ষা, তারপরে ইসলামী শিক্ষা, তারপরে গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত বিভাগের যে কোনো একটি নিতে পারবে। অর্থাৎ এই যে আমরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বলি, এই 3টি বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থী অবশ্যই ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত বিভাগের যে কোনো একটিতে করতে পারবে। আচ্ছা, এরপরে বলছে বাংলাদেশের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ এবং এর যে কোনো একটি, এবং সাধারণ ও মুজাব্বির মাহির বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ ব্যতীত যে কোনো একটি বিভাগে ভর্তি হতে পারবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো বিভাগে ভর্তি হতে পারবে। আচ্ছা, প্রার্থী প্রার্থী নির্বাচনের অনুসরণের যে পদ্ধতি, এক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলার ভিত্তিতেই ভর্তি করা হবে। কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের 93% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য 1% এবং অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী সন্তানদের জন্য 1% সহ মোট 2% আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতার শাখার সাপেক্ষে সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক দপ্তর প্রদানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তার এক ধাপ উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। আচ্ছা, আরেকটা কথা বলছে যে উপনীত 3.2 প্রণীত কোটা পদ্ধতি শুধুমাত্র 2025-26 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। ওকে। এরপর এখানে বলছে যে আহ, সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। ওকে, এখানে আমাদের আসলে অনেক কিছু আমাদের এখানে আছে। আমি আশা করব আমার যে সকল শিক্ষার্থী বৃন্দ যারা পরীক্ষা যারা এখানে একাদশ সাথে ভর্তি হতে যাবে তারা অবশ্যই দেখবে। এখানে বলছে যে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। উপনীত 3.4.2 এর বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাইকল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনা আসতে হবে। এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইকল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হবে। এই নীতিমালায় যা কিছু থাকুক না কেন, স্কুল অ্যান্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব বিভাগ, যেমন বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল সংশ্লিষ্ট শূন্য শাসনে প্রযোজ্য ক্ষেত্রে ধারা 3 এর উপনীতি 3.2, 3.3, 3.4 অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তি প্রক্রিয়াই অনলাইনে হবে। কোন কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে। কলেজ বা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। সকল কলেজ বা উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্ধারিত আসন মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। কোন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বোর্ড নির্ধারিত আসন, তালিকা ও সময়ের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এসএসসি বা সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরবর্তী 45 কার্য দিবসের মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রত্যেক বোর্ড প্রজ্ঞাপন জারি করে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল ঘোষণা করবে। আচ্ছা, এবার হচ্ছে অনলাইনে ভর্তির ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা দেখি। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আচ্ছা, ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে। ভর্তির ফি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদন গ্রহণ পূর্বক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে। বিজ্ঞপ্তি ভর্তি ফি এখানে বলছে যে উপনীত 4.2 অনুসরণ পূর্বক কলেজ বা সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ, তারপরে শিফট পুরুষ মহিলা সহশিক্ষা ভার্সন এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে। বোর্ডে নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত কিংবা পাঠদানের অনুমতি নেই এমন কোনো বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ড সমূহ স্ব অধিক্ষেত্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে এই বিধান বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা সংশ্লিষ্ট কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নম্বরপত্র দাখিল করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা বা প্রমাণপত্র এটা দাখিল করতে হবে। সরকারি কলেজ সমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি সহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর লিস্ট স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে। কোন শিক্ষার্থীর নিকট হতে বোর্ড অনুমোদিত ফি এর অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রসিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে। ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ, বিভাগ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে অন্যান্য বিভাগ
থেকে বিজ্ঞান বিভাগে বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য বিভাগে ভর্তি হওয়ার পরবর্তীতে বিজ্ঞান বিভাগে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই। কোন শিক্ষা প্রতিষ্ঠান কোনো অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানের হস্তান্তর করতে পারবে না, বা অন্য কোনো অজুহাতে কোনো শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না। অনুরূপ অভিযোগ পাওয়া গেলে বোর্ড সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমা দেওয়ার সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির বিবরণের সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফির বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে। ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তি ও ক্লাস শুরু। উপনীত 3.9, উপনীত 4.2, আমাদের এই 6 ধারা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপন প্রকাশের পূর্বে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পুনঃ অনুমোদন গ্রহণ করতে হবে। কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্ব অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্র বা ছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না, কিংবা বোর্ডের পূর্ব অনুমোদিত ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ ধরনের ভর্তিকৃত ছাত্রছাত্রীর ভর্তির 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ। স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই, আর এরূপ কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে না। পাঠদানের প্রাথমিক অনুমতি প্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠান অনুমোদিত অননুমোদিত ক্যাম্পাস বা শাখায় এবং অননুমোদিত কোনো বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না। নীতিমালার প্রবর্তন ও প্রয়োগ, দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ বা সমমান প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল সহ কলেজটির এপিওটি বাতিল করা হবে, এবং সরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। স্বাক্ষরিত সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে আহ, একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আমাদের যে নীতিমালা রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো অবশ্যই পালনে, এবং এই নিয়মগুলো পালনের মাধ্যমেই আমাদের ভর্তি কার্যক্রম চলবে। আমরা সকলেই এই সকল বিষয়গুলো আমরা অবশ্যই আহ খেয়াল রাখবো। আমাদের এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখন লিখে নেব। এখানে বলছে যে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালায় উপনীত 4.1 অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি 220 টাকা। এখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি হচ্ছে 220 টাকা। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি কত? 220 টাকা। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ এখানে 40 টাকার 60%, অর্থাৎ 24 টাকা গ্রহণ করবে। আচ্ছা, প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ 400 টাকা বোর্ডে প্রেরণ করতে হবে। আচ্ছা, এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত ভাবে শেষ তার ভর্তি ফি গ্রহণ করতে হবে। এখানে ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 5,000 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন 3,000 টাকা, ইংরেজি ভার্সন 3,000 টাকা। আর জেলা ওয়ারি বাংলা ভার্সনে 2,000 টাকা, ইংরেজি ভার্সন হচ্ছে 2,000 টাকা। আর উপজেলা বা মফস্বল বাংলা ভার্সনে 1,500 টাকা, তারপরে ইংরেজি ভার্সনে কত? 1,500 টাকা। আচ্ছা, নন এমপিও বা আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্ত ভাবে গ্রহণ করতে হবে। আর ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সনে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে 8,500 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত যেটা বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 6,000 টাকা। জেলাতে বাংলা ভার্সন 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 4,000 টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে 2,500 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা। এখন শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে। এখানে সেই ফিটা হলো কত? সব মিলিয়ে এখানে কত? রেজিস্ট্রেশন ফি এখানে 142 টাকা, ক্রীড়া ফি এখানে 50 টাকা, রোভার বা রেঞ্জার ফি এখানে 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি এখানে কত হচ্ছে? 16 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি এখানে 7 টাকা, বিএনসিসি ফি এখানে 5 টাকা, শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি এখানে 100 টাকা। এই টোটাল হচ্ছে 335 টাকা। আচ্ছা, এবার আমাদের হচ্ছে মূল যে বিষয়টি, সেটি হলো আমাদের কবে থেকে আবেদন, কবে নিশ্চয়ন, কবে ভর্তি, সবকিছু এখানে আমরা পাবো। আমরা এই বিষয়টা আমরা এখন খুবই মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করব। এখানে বলছে যে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 এর নীতি কয় অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল। একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 এর নীতি আহ 6 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল। আচ্ছা, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের আবেদন শুরুটা হলো 30/7/2025 তারিখ। 30/7/2025 থেকে আমাদের এই আবেদনটি শুরু হবে এবং এই আবেদনটি চলবে হলো 11/8/2025। তার মানে আমাদের আহ কি হবে, আমরা এখানে আবার ভালো করে দেখি। আমাদের আবেদন শুরু হবে হলো 30/7 অর্থাৎ 30শে জুলাই 2025 রোজ বুধবার থেকে 11 আগস্ট 2025 সোমবার পর্যন্ত। ঠিক আছে, তাহলে 30শে জুলাই 2025 থেকে 11 আগস্ট 2025 পর্যন্ত আমাদের আবেদন, প্রথম পর্যায়ে আমাদের আবেদন গ্রহণ। ঠিক আছে, এবং আবেদন গ্রহণের ভিতরে আমাদের যে বিষয়টি বলা আছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ অবশ্যই। আর যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আচ্ছা, অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য হবে। আচ্ছা, এরপরে 12/8/2025, তার মানে 12 আগস্ট 2025 মঙ্গলবার আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি। এখানে 11 তারিখ পর্যন্ত আবেদন নেওয়ার পরে 12/8/2025 মঙ্গলবার আবেদন যাচাই বাছাই হবে এবং আপত্তি নিষ্পত্তি হবে। আচ্ছা, এরপরে 13/8/2025, তার মানে 13 আগস্ট 2025 থেকে 14 আগস্ট 2025, তার মানে 13-14 শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন করবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, 13 থেকে 14, 13 থেকে 14, 13 এবং 14, 13 এবং 14 এই 2 দিন পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন। আচ্ছা, এরপরে পছন্দক্রম পরিবর্তনের সময় হলো 15 আগস্ট। আচ্ছা, পছন্দক্রম পরিবর্তনের সময়টা হবে 15 আগস্ট। আর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ। প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের ফল প্রকাশ হবে 20 আগস্ট। তাদের ফল প্রকাশ হবে 20 আগস্ট 2025 বুধবার রাত 8টায়। তার মানে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের ক্ষেত্রে যে 30 জুলাই আমাদের প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে, শেষ হবে 11 আগস্ট 2025। আর ফল প্রকাশ হবে 20 আগস্ট। তার মানে 11 আগস্ট পর্যন্ত আবেদন চলতে থাকবে, ফল প্রকাশ হবে হলো 20 আগস্ট। ঠিক আছে, 20 আগস্ট। আচ্ছা, শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়। এবার শিক্ষার্থী যখন কোন একটি প্রতিষ্ঠানে যখন নির্বাচিত হবে তখন তার নিশ্চয়ন করতে হবে। এখানে আবার একটা কথা বলা আছে, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে। যদি কেউ নিশ্চয় না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার পরবর্তীতে কিন্তু আবার আবেদন করতে হবে। তার ওই নির্বাচনটা বাতিল হয়ে যাবে, তাকে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে। আচ্ছা, এবং এই নিশ্চয়তা হলো ফল প্রকাশের পর থেকে, ফল যেদিন প্রকাশ পাবে তারপর থেকে 22/8/2025 রাত 8টা পর্যন্ত। তার মানে 20 তারিখে যদি ফল প্রকাশ হয় তাহলে 22 তারিখ পর্যন্ত নিশ্চয় করতে হবে। 20, 21, 22 এটি। আচ্ছা, এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ 23 থেকে 25 পর্যন্ত। 23 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত। 23 আগস্ট রোজ শনিবার থেকে 25 আগস্ট সোমবার পর্যন্ত। 23, 24, 25 এই 3 দিন দ্বিতীয় পর্যায়ের আবেদন। আচ্ছা, পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ 28 আগস্ট বৃহস্পতিবার রাত 8। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশটা হচ্ছে 28 আগস্টই রাত 8টায়। ঠিক আছে, তার মানে প্রথম পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হচ্ছে 28 আগস্ট, আবার দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ পাবে 28 আগস্ট। ঠিক আছে, আর এই যে 28 আগস্টে তাদের ফল প্রকাশ হবে তাদের নিশ্চয়ন আবার হবে 29 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। 29 আগস্ট 2025 থেকে 30 আগস্ট পর্যন্ত, শুক্রবার থেকে শনিবার। এখানে একটা কথা আছে, এখানে একই কথা, শিক্ষার্থী হয়তো নির্বাচিত হয়েছে কোনো একটা প্রতিষ্ঠানে, সে যদি নিশ্চিত না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ওই নির্বাচনটা বাতিল হবে, পরবর্তীতে তাকে আবার পুনরায় ফিরিয়ে আবার আবেদন। আচ্ছা, এবার তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ 31 আগস্ট 2025 থেকে 1 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ তৃতীয় পর্যায়ের আবেদন হচ্ছে 31 আগস্ট 2025 থেকে 1 সেপ্টেম্বর। ঠিক আছে, আহ, রোজ সোমবার, অর্থাৎ 31, 1 আর 2 দিন, এই 2 দিনের মধ্যে তৃতীয় পর্যায়ে আবেদন। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ পাবে 3 তারিখে, 3 সেপ্টেম্বর। আর তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ পাবে 3 সেপ্টেম্বর। আবার তৃতীয় পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের নিশ্চয়ন হবে
4 সেপ্টেম্বর, 4/9/2025, বৃহস্পতিবার রাত 8টা। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ পাবে কত? 5/9/2025, অর্থাৎ 5 সেপ্টেম্বর 2025, 5 সেপ্টেম্বর 2025। আর ভর্তি হবে 7 সেপ্টেম্বর 2025 থেকে 14 সেপ্টেম্বর 2025। 7 সেপ্টেম্বর 2025 থেকে 14 সেপ্টেম্বর 2025, অর্থাৎ এখানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এখানে আমাদের 8 দিন সময়, 7 থেকে 14 পর্যন্ত আমরা 8 দিন। এবং আমাদের এই একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম 14 সেপ্টেম্বর শেষ হলে আমাদের ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর। তার মানে আমাদের 30 জুলাই থেকে আমাদের 14 সেপ্টেম্বর পর্যন্ত, 30 জুলাই থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই ভর্তি কার্যক্রমের সকল কার্যক্রম চলতে থাকে। এবং আমাদের নতুন শিক্ষার্থীরা আমাদের ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর। এখানে উল্লেখ্য, অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার অভিভাবকবৃন্দ, আমরা সকলেই অবগত, আমরা এখানে ভর্তির সম্পূর্ণ একেবারে নিয়ম নীতিমালা যা কিছু আছে সবকিছু আমরা ভালো মতো আমরা দেখলাম। আমরা অবশ্যই এই নিয়ম নীতিমালা থ্রো করে আমরা অবশ্যই আমাদের এই ভর্তি কার্যক্রম আমরা অবশ্যই অংশগ্রহণ করবো। আমাদের ছেলেমেয়েরা যারা আছে বাসায়, যারা ইতিমধ্যে কাজ করে, যারা ভর্তির জন্য যারা উন্নত হয়ে বসে আছে, অবশ্যই আমরা সকলেই অবগত থাকবো। আমরা আমাদের এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠান করে সকলের সুস্থ মাত্রায়